সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা বিশ্লেষণ করলে দেখা যায় বিএনপি এবং জামায়াতে ইসলামী এই দুটি দল ভিন্ন ভিন্ন অবস্থান ও কৌশল নিয়ে মাঠে নেমেছে। জামায়াতে ইসলামী আনুপাতিক প্রতিনিধিত্ব ভিত্তিক ভোট বা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন ব্যবস্থার দাবি তুলেছে এবং সেটিকে আন্দোলনের মোড়ক বানিয়েছে। তারা মাঠ পর্যায়ে আন্দোলন করছে, রাস্তায় কর্মসূচি দিচ্ছে এবং তাদের প্রচারণাকে জনমানুষে গ্রহণযোগ্য করার চেষ্টা করছে। তবে বাস্তব দিক থেকে দেখা যাচ্ছে জামায়াতের সাংগঠনিক প্রস্তুতি নির্বাচনী প্রক্রিয়াকে ঘিরেই এগোচ্ছে। দেশের প্রায় প্রতিটি আসনে তারা সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে, কোথাও কোথাও পোস্টারও টানানো হয়েছে। স্থানীয় পর্যায়ের নেতা কর্মীরাও সেই প্রার্থীকে ঘিরে সক্রিয় প্রচারণা চালাচ্ছেন। এটা প্রমাণ করে যে দলটি একদিকে আনুপাতিক ভোটের দাবি তুললেও অন্যদিকে বিদ্যমান পদ্ধতির মধ্যেই নিজেদের রাজনৈতিক অবস্থানকে সুসংহত করছে। জামায়াত বিএনপির নির্বাচনী দৌড় নিয়ে প্রথম আলোর প্রতিবেদনের উপর ভিত্তি করে আজকের আয়োজন। জামায়াতের একটি বড় বৈশিষ্ট্য হলো তাদের সাংগঠনিক শৃঙ্খলা। প্রবীণ নেতারা আগে প্রার্থী নির্বাচনের বড় হকদার ছিলেন, কিন্তু এখন তারা কিছু আসনে তরুণ নেতাদের বেছে নিচ্ছেন। এতে প্রবীণদের মধ্যে কেউ কেউ বাদ পড়লেও তারা কোনো প্রতিবাদ করেননি। দলীয় সিদ্ধান্ত মেনে নিয়েছেন সবাই। রাজনৈতিক দলের ভেতরে এরকম শৃঙ্খলা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে খুব কমই দেখা যায়। একসময় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ভেতরে এমন সাংগঠনিক শৃঙ্খলা ছিল, কিন্তু পরে সেখানে গ্রুপিং, ভাগাভাগি, ভাঙন শুরু হয়। তুলনামূলকভাবে জামায়াত এখনও তাদের কাঠামোকে এক রাখার চেষ্টা করছে। অন্যদিকে বিএনপি তাদের রাজনৈতিক আকারে দেশের অন্যতম বৃহৎ দল। তারাই এখন প্রার্থী মনোনয়ন নিয়ে বড় সমস্যায় পড়েছে। দলটি অভ্যন্তরীণ সংঘাত, দ্বন্দ্ব, এমনকি রক্তক্ষয়ী সহিংসতার কারণে নিজস্ব শক্তিকে ক্ষয় করছে। বিএনপি নেতাদের বক্তব্য অনুযায়ী এ পর্যন্ত প্রায় 7,000 নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এটি সংখ্যার দিক থেকে বড় একটি পদক্ষেপ হলেও বাস্তবিক দিক থেকে প্রশ্ন থেকে যায়, সংঘাতগুলো থেমেছে কিনা। মানুষ দেখতে চায় বিএনপির ভেতরে শৃঙ্খলা প্রতিষ্ঠা হচ্ছে কিনা, নাকি এই সংঘাত ভবিষ্যতে আরও তীব্র হয়ে উঠবে। মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী গত বছরের অগাস্ট থেকে এ বছরের মার্চ পর্যন্ত 8 মাসে দেশে 76 জন নিহত হয়েছেন, যার মধ্যে কেবল বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে নিহত হয়েছেন 58 জন। যদি মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত হিসাব করা হয় তবে এই সংখ্যা শতকের ঘর ছাড়িয়েছে। অর্থাৎ একটি বড় রাজনৈতিক দল, যার মূল লক্ষ্য হওয়া উচিত ছিল সরকার বিরোধী আন্দোলনে নিজেদের শক্তি কাজে লাগানো, তারা বরং নিজেদের ভেতরে সহিংসতা ও রক্তপাতের মাধ্যমে শক্তি ক্ষয় করেছে। এই প্রেক্ষাপটে বিএনপি নেতারা যেসব দোহাই দেন সেটি আওয়ামী লীগও অতীতে দিত। আওয়ামী লীগ বলতো বড় দলের অনেক কর্মী, তাই বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটতেই পারে। বিএনপিও একই যুক্তি দিচ্ছে, কিন্তু বাস্তবে ভুক্তভোগী পরিবারগুলোর কি হবে? যারা প্রিয়জন হারাচ্ছে তারা কার কাছে প্রতিকার চাইবে? বিএনপি যদি বলে দেয় যে অনুপ্রবেশকারীরা এসে এসব ঘটনা ঘটাচ্ছে, তবে সেই যুক্তি সাধারণ মানুষ সহজে মেনে নেবে না। এখন কিছু ঘটনার দিকে তাকালে পরিস্থিতি স্পষ্ট হয়। নরসিংদী সদরের চরাঞ্চলে সেপ্টেম্বর মাসে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত 3 জন নিহত হয়েছেন, যেখানে গুলিবিদ্ধ হয়ে যুবদলের এক নেতা মারা গেছেন। আওয়ামী লীগের আমলেও নরসিংদীতে বিএনপি কর্মীরা অভ্যন্তরীণ কোন্দলের শিকার হয়েছেন। আবার পাশের জেলা ব্রাহ্মণবাড়িয়ার পরিস্থিতিও ভয়াবহ। সেখানে বিএনপির নেত্রী রুমিন ফারহানাকে বহিরাগত উল্লেখ করে 7 জন স্থানীয় নেতা একজোট হয়েছেন তাকে ঠেকাতে। এর মধ্যেই সংঘাত তীব্র হয়েছে। সবচেয়ে ভয়াবহ চিত্র দেখা যায় চট্টগ্রাম 6 রাউজান আসনে। এখানে এখন পর্যন্ত 15 জন খুন হয়েছেন, আর সবই বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব থেকে। সাবেক ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরী এবং গোলাম আকবর খন্দকারের অনুসারীদের মধ্যে সংঘাত এই হত্যাকাণ্ডের জন্ম দিয়েছে। অথচ আওয়ামী লীগের আমলে উভয় পক্ষের অনুসারীরাই মামলা ও গ্রেফতারের ভয়ে পালিয়ে বেড়াত। আজ তারা নিজেদের মধ্যেই সংঘর্ষে লিপ্ত। এগুলো কেবল কিছু উদাহরণ। বাস্তবে দেশের প্রায় সব জেলা উপজেলায় বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে পেশি শক্তি প্রদর্শনী এখন নিত্যকার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। প্রত্যেকেই ভাবছেন যিনি বেশি শক্তি প্রদর্শন করবেন মনোনয়ন তাকেই দেওয়া হবে। অথচ একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যদি প্রার্থী মনোনয়ন দেওয়া হতো তাহলে এই সহিংসতা অনেকটাই কমে যেত। বিএনপি নেতারা যুক্তি দেন আওয়ামী লীগের দুঃশাসনের কারণে তারা সঠিকভাবে সম্মেলন করতে পারেননি। কিন্তু প্রশ্ন হলো, গত 11 মাসে তারা কয়টি উপজেলা, জেলা, পৌরসভা কিংবা মহানগর কমিটি সম্মেলনের মাধ্যমে গঠন করেছেন?
বিএনপি এখন বলছে যেসব আসনে মনোনয়ন প্রত্যাশীর সংখ্যা বেশি এবং সংঘাত প্রবল সেখানে তারা বিশেষ নজর দিচ্ছে। এজন্য স্থায়ী কমিটির কয়েকজন নেতাকে বিভাগ ভিত্তিক দায়িত্ব দেওয়া হয়েছে। তারা গুলশানের সম্ভাব্য প্রার্থীদের ডেকে একক প্রার্থী নিশ্চিত করার চেষ্টা করছেন, কিন্তু এ কাজটি আরও অনেক আগে করা যেত। এখন পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। দলের এক গুরুত্বপূর্ণ নেতা জানিয়েছেন, প্রার্থী তালিকা এখনও চূড়ান্ত নয়, এটি কেবল নির্বাচন পূর্ব প্রাক রাজনৈতিক প্রক্রিয়া। কিন্তু প্রশ্ন হলো, এই প্রক্রিয়া দলীয় কোন্দন মেটাতে পারবে কিনা। ইতিহাস বলছে আগেও এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু তাতে তেমন সাফল্য আসেনি। এবার প্রার্থী বাছাই প্রক্রিয়ায় বিএনপি নাকি মাঠ পর্যায়ে সাংগঠনিক দক্ষতা, আন্দোলনের সক্রিয় অংশগ্রহণ এবং এলাকার জনপ্রিয়তাকে প্রাধান্য দিচ্ছে। অতীতে অর্থবিত্ত এবং প্রভাবশালীদের প্রাধান্য দেওয়া হতো, কিন্তু এবার নীতিগতভাবে তৃণমূল নেতাদের মতামত নেওয়া হচ্ছে। তবে নীতি ও বাস্তবতার মধ্যে যে ফারাক থাকে সেটি বিএনপির ভেতরেও বিরাট। অনেক আসনে বড় নেতাদের প্রভাব এতটাই প্রবল যে তৃণমূল নেতাদের মতামত কার্যত গুরুত্বহীন হয়ে পড়ে। একই সঙ্গে একটি বড় সমস্যা হলো সহযোগী দলগুলোর সঙ্গে সম্পর্ক। বিএনপি যেসব আসন তাদের সহযোগীদের ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছে, সেখানে দলীয় নেতাদের প্রতিক্রিয়া সামাল দেওয়া কঠিন হয়ে পড়ছে। ইতিমধ্যে কয়েকটি আসনে সহযোগী দলের সঙ্গে বিএনপির সংঘর্ষ হয়েছে। এমনকি একজন সহযোগী দলের প্রধান বলেছেন, তাকে নিজ এলাকায় সমাবেশ করতে লন্ডনে ফোন করে অনুমতি নিতে হয়েছে। স্থানীয় বিএনপি নেতারা এতটাই বেপরোয়া। অন্যদিকে জামায়াতে ইসলামী নির্বাচনের প্রস্তুতিকে কৌশলগতভাবে সাজাচ্ছে। তারা নারী ভোটারদের লক্ষ্য করে মহিলা কর্মীদের মাঠে নামিয়েছে। কুমিল্লার বড়ুরায় তাদের নারী কর্মীরা প্রতিটি বাড়িতে গিয়ে পরিবারের সমস্যা শুনছে, ভোটের সময় কিভাবে সহায়তা করবে তার প্রতিশ্রুতি দিচ্ছে। পুরুষ কর্মীরা বাজারে, মসজিদে সভা করছে। এই কৌশলকে বিএনপি মোকাবেলা করতে পারছে না। অবশেষে বিএনপি নারী ভোটারদের লক্ষ্য করে কর্মসূচি শুরু করছে, তবে অনেক দেরিতে। 14 অক্টোবর খুলনা থেকে তাদের নারী সম্পৃক্ত কর্মসূচি শুরু হবে। প্রশ্ন হলো, এতদিন অপেক্ষা কেন? জামায়াত অনেক আগেই কাজ শুরু করে দিয়েছে। বিএনপি যে নির্বাচনের কথাই সবচেয়ে বেশি বলছে, তারাই নির্বাচনী প্রস্তুতিতে পিছিয়ে কেন? পুরো চিত্রটি থেকে স্পষ্ট হয় যে জামায়াত ইসলামী যেখানে সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে ধাপে ধাপে নির্বাচনী প্রস্তুতি নিচ্ছে, বিএনপি সেখানে অভ্যন্তরীণ সংঘাত, প্রার্থী বাছাইয়ের অস্থিরতা, সহযোগী দলগুলোর সঙ্গে দ্বন্দ্ব এবং সাংগঠনিক দুর্বলতায় জর্জরিত। আগামী নির্বাচনে এই দুটি দলের প্রস্তুতি এবং কৌশলের পার্থক্যই হয়তো ফলাফলের ওপর বড় প্রভাব ফেলবে। বিএনপি যদি নিজেদের ভেতরে শৃঙ্খলা আনতে না পারে, তাহলে নির্বাচনের মাঠে জামায়াতের মতো ছোট দলও তাদের চ্যালেঞ্জ জানাতে পারে। এভাবে বিশ্লেষণ করলে বোঝা যায়, বিএনপি যতটা না সরকার বিরোধী আন্দোলনে ব্যস্ত, তার চেয়ে বেশি ব্যস্ত নিজেদের ভেতরের দ্বন্দ্ব সামলাতে। অথচ জামায়াত সাংগঠনিকভাবে প্রার্থী নির্ধারণ, নারীদের সম্পৃক্ত করা, জনসংযোগ বৃদ্ধি এবং আনুপাতিক প্রতিনিধিত্বের দাবি তুলে নিজেদের অবস্থানকে শক্তিশালী করছে। এই বৈপরীত্য আগামী নির্বাচনী রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে বাধ্য। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।